নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মিঠুন চক্রবর্তী। অবশ্যই অভিনেতা মিঠুন চক্রবর্তী, কিন্তু তার অন্য আরো একটি পরিচয় এই মুহূর্তে জড়িয়ে, তার রাজনৈতিক পরিচয়। এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক জীবন, এই মুহূর্তে তিনি যা ভাবছেন তা নিয়ে আমরা আলোচনা করব। স্কুল থেকে কলেজ, বিশেষ করে স্কটিশ, আপনাকে এই একটা মুভমেন্ট, বামপন্থী চিন্তাধারা, এগিয়ে যাওয়া, আপনার মধ্যে পরিবর্তন আনতে কি সাহায্য করেছিল? আমার মধ্যে পরিবর্তন তো আগে থেকেই এসে গেছিল, দ্যাট কেম বিফোর দ্যাট। তবে কলেজ একটা আত্মার টান থেকেই যায়, ওই জন্য যখনই ডাকে স্কটিশ চলে আসে। লাস্ট ইয়ারও ম্যাডাম প্রিন্সিপাল আমাকে ডাকলেন, না বললাম আসবো, আমি ডেফিনেটলি আসবো, আমি এসেছি। শি ইজ এ ভেরি নাইস লেডি, আমাদের প্রিন্সিপাল যিনি আছেন, ভেরি নাইস, ভেরি অ্যাফেকশনেট লেডি। গেলাম, ভালো লাগলো, একটু নস্টালজিক ছিলাম। এই ক্লাস, ওই ক্লাস, এখানে বসে আড্ডা মারতাম, এখানে বসে মেয়েদের একটুখানি এই করতাম। তারপরে ক্যান্টিনে বসে যে কোনো কথা সবাই একবার ঘুরলাম, ঘুরে ভালো লাগলো, বেশ নস্টালজিক ফিলিং এলো। স্কটিশের প্রসঙ্গটা আনলাম যেহেতু এক্স স্কটিশ, সুতরাং সেই প্রসঙ্গটা স্বাভাবিকভাবে নিয়ে এলাম। তবে আওয়াজ নট মানে ভালো ছেলে ছিলাম না, মানে প্রফেসররা বলে দিত তুমি ভাই ক্লাসে এসো না, আমি তোমাকে প্রেজেন্ট করে দেবো। বলো তোমাকে আমি প্রেজেন্ট করে দেবো, তুমি ক্লাসে ঢুকবে না। এই পর্যায়ে চলে গেছিলাম, মানে প্রত্যেকটাই। কি মিঠুন, আপনি কি কোথাও নিজেকে রাজনীতির ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছিলেন, বা আজও মনটা সেরকম হয়ে রয়েছে? প্রথম কথা, আমি তো রাজনীতি করি না। আমি সবাইকে বলি আমি মানুষ নীতি করি, কিন্তু আপনারা বুঝতেই চান না। অন্য ন্যারেটিভ তৈরি করেন, অন্যভাবে কথা বলেন, ইয়ার্কি মারেন। আমি মানুষ নীতি করি। আমার টার্গেট টু হেল্প পিপল। রাজনীতি ইজ সেকেন্ডারি ইন মাই লাইফ। মানুষকে হেল্প করা ইজ প্রাইমারি থট। কিন্তু রাজনীতিটাকে একটা বাহানা করতে হয়। একটা নদীতে আপনি একা সাঁতার কাটবে, কতদিন কাটবেন? এক সময় হাঁপিয়ে যাবেন। তাতে যদি একটা নৌকো থাকে, তা নৌকো দিয়ে পার করে দেওয়া যায়। দ্যাট ইজ দ্য অনলি থিং। যেহেতু আপনি বললেন যে মানুষের কথা আপনি বলার চেষ্টা করেছেন, মিঠুন চক্রবর্তী ফ্যান অ্যাসোসিয়েশন, রক্তদান শিবির, পরপর নানান অনুষ্ঠান, মিঠুন চক্রবর্তীর নাম, মিঠুন চক্রবর্তীর ছবি, তাকে কেন্দ্র করেই আমরা দেখে এসেছি দিনের পর দিন। এটা কতটা আপনাকে আপনার ভালো লাগার জায়গা তৈরি করতো? থ্যালাসেমিয়া রোগীদের জন্য আপনার কাজ, সেগুলো দুর্দান্তভাবে সাহায্য করেছিল। আজকে আপনি সেরকমভাবে সেই মিঠুন চক্রবর্তী ফ্যান্স অ্যাসোসিয়েশন, সেই ব্যানার, সেগুলো থাকছে নাকি কোথাও? না, আমি এখন সেগুলোকে এনকারেজ করি না, না ফ্যান না ফ্রেন্ডস, কাউকে এনকারেজ করি না। কেন, এর মধ্যে অনেক নোনা জল ঢুকে গেছিল। মানে নাম নিয়ে ব্যবসা করা, অনেক কিছু হয়েছে, তো সেগুলো তো আর সহ্য করা যায় না। তো এক জায়গায় এসে থামিয়ে দিয়েছি। কিন্তু আমার এখন যদি বলেন আপনি কি করছেন, বলো এখন আমার এত স্ট্যামিনাও নেই। লেটস বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। এখন সেই স্পিরিটে বডিও মুভমেন্ট করতে চায় না। কিন্তু তার মানে এই নয় কি আমি একদম বসে গেছি। যেখানে যতটুকু পাই করি, বসে বসে যতটুকু করা যায় সেটা করি। আর সেইরকমভাবে এখন কামাইও না। আগে হিউজ পয়সা কামাতাম, তারপরে কিছুটা দিয়ে দিতাম। হ্যাঁ, তারপরে সেমনি 1 কোটি 2 কোটি বছরে দিয়ে দিতাম। আর সেই ধরনের এখন কামাই না। তাহলে তার হেল্পটাও কমে গেছে। কাউকে বিয়ে দিতে গেলে আগে 50,000 দিতাম, এখন 15,000, 10,000, 15,000, 20,000 দিই। এইভাবে কিন্তু থামিনি কোথাও। খালি অনলি প্রবলেম কি আমি প্রচার চাই না, যার ফলে শুনতে পান না, দেখতেও পাবেন না। কেউ জেনে গেছে, কেউ বলে তারা বলে দেয়। কেউ মা বলে দেয় আমার মেয়ের বিয়ে দিয়েছে দাদা, কেউ বলে আমার ছেলে আজ এত বড় হয়েছে, সে দাদাই পড়িয়েছে, তারা বলে দেয়। আমি বলি না, প্রচার করি না। এটা আমার মাইনাস পয়েন্ট, আজকের দিনে মাইনাস পয়েন্ট। প্রচার করলে হয়তো ভালো হতো, কিন্তু মনকে শান্তি দিতে পারতাম না।
কি ভগবান তোমাকে বলেছেন ডান হাতে কাজ করলে যেন বাঁ হাত না জানতে পারে? তো আমি তো ভগবানের কথা শুনিনি, এই জন্য তো কষ্ট পেতাম। কিন্তু এখন মনে হয় প্রচার করলে ভালো হতো। যাই, দ্যাটস অল রাইট। নেক্সট। একটু আগেই মিঠুনদা যে কথা বলছিলেন, অর্থাৎ স্কটিশ চার্চ কলেজে পড়া, তার রাজনৈতিক জীবন, এবং তিনি নিজেই বললেন বামপন্থী নয়, অতি বামপন্থী। তিনি কার্যত আমাদেরকে সঠিক কথাটা বলে দিলেন। অর্থাৎ অতি বামপন্থা থেকে একেবারে ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ। এই যে তার রাজনৈতিক পরিবর্তন, মূলত কিভাবে দেখাবো। বালা সাহেব ঠাকরের আশীর্বাদ ধন্য, সুভাষ চক্রবর্তীর স্নেহ ধন্য, মিঠুন চক্রবর্তী জ্যোতি বসুকে ডাকতেন আঙ্কেল বলে। নরেন্দ্র মোদীর কাছে বাংলার ছেলে, অনুরাগীদের কাছে তিনি মহাগুরু। জোড়াবাগানের গৌরাঙ্গ চক্রবর্তী জড়িয়ে পড়েছিলেন নকশালপন্থী আন্দোলনে। ছিল নাকি শুট অ্যাট সাইটের নির্দেশও। নিজের গতিময়তায় ভর করে যেমন পেরিয়েছেন ব্যক্তিজীবন, পেশাদার জীবনের নানান চড়াই উতরাই, তেমনই বারবার বদলেছেন রাজনৈতিক বিশ্বাসের বাঁক। নকশাল আন্দোলন থেকে সরে গৌরাঙ্গ মিঠুন হয়েছেন, কিন্তু দ্য নকশালাইটস ছবিটি তার কাছে নিজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ছবিগুলির অন্যতম। মিঠুন সেই অর্থে কোনোদিনই রাজনীতিক হতে চাননি, বাংলার স্বার্থেই বারবার জড়িয়েছেন রাজনীতির আঙিনায়। মিঠুন চক্রবর্তী সুভাষ চক্রবর্তীর মেলবন্ধনেই সল্টলেক স্টেডিয়ামে হোপ 86 হয়েছিল বন্যাত্রাণ তহবিলের লক্ষ্যে। বাম সরকারের তহবিল সংগ্রহের কর্মসূচিতে মিঠুন থাকতেন বিনা পারিশ্রমিকে। জ্যোতি বসু জমানা শেষে মিঠুন থেকে গিয়েছিলেন ব্যক্তি সুভাষের একান্ত আপনজন হয়ে। তার সক্রিয় রাজনীতিতে যোগদান তৃণমূলের হাত ধরে। তার সেই রাজনৈতিক অভিষেক কার্যত শ্মশানের অস্বাভাবিক পরিবেশে। কেওড়াতলা মহাশ্মশানে সুচিত্রা সেনের শেষকৃত্যের সময় তাকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মিঠুনের ঘাসফুল সংস্রব বেশি দীর্ঘ হয়নি। চিটফান্ড কাণ্ডের জেরে ইডির তলব বিতর্ক আঘাত দিয়েছিল বাঙালিবাবুর মনকে। তিনি শুধু টাকাই ফেরত দেননি, সাংসদ পদও ছেড়েছিলেন, ত্যাগ করেছিলেন তৃণমূলের সংস্রব, চলে গিয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে। বাংলায় 21-এর ভোটের আগে হঠাৎ একসঙ্গে দেখা যায় মিঠুন আর RSS প্রধান মোহন ভাগবতকে। তারপর মিঠুন বিজেপিতে। একসময় শহুরে নকশাল গৌরাঙ্গ অভিনেতা মিঠুন হয়ে কখনো ছিলেন বামপন্থীদের পাশে, কখনো দক্ষিণপন্থীদের। তবে অভিনেতা মিঠুনের রাজনৈতিক সংসর্গের শুরুটা হয়েছিল সংঘ পরিবারের অন্যতম ব্যক্তিত্ব বালা সাহেব ঠাকরের হাত ধরেই। জীবনের শেষ প্রান্তে এসে তিনি ফের মিশে গিয়েছেন সেই সংঘ পরিবারের ভিড়ে, সনাতনী রাজনীতির সংসর্গে। ক্যালকাটা নিউজ। হোপ 86 থেকে আজকের রাজনীতি একটা সময় যেরকমভাবে আমরা দেখেছিলাম, অর্থাৎ আপনার জীবনে আপনি একটু আগেই বললেন ব্যাড বয় মিঠুন চক্রবর্তী, অর্থাৎ যে রাজনৈতিক চিন্তাভাবনা পরিষ্কারভাবে যে বামপন্থী চিন্তাভাবনা আপনি ছিলেন, সেখান থেকে আজকে একেবারে শিফট হয়ে যাওয়া সম্ভব হলো কি? দেখুন, আমি এক্সট্রিম বামপন্থী ছিলাম, নট বামপন্থী, এক্সট্রিম। আর চিন্তাধারা চেঞ্জ হয়নি কিছু। আজকে যারা রাজনীতি করছেন তারা যদি মুখ খুলে পরিষ্কার করে বলেন, তাদের যদি নামটা চেঞ্জ করে দেন, প্রথাগুলো সব মিলবে। আপনিও গরিবকে হেল্প করতে চান, ওরাও গরিবকে হেল্প করতে চায়। আপনি তাদের জন্যই করতে চান, ওরাও তাই করতে চান। ওরাই করতে চান, তো এই সব মিলে যাবে। খালি নামগুলো, ফ্ল্যাগগুলো চেঞ্জ হয়ে গেছে, আর কিছু হয়নি। নাথিং হ্যাজ চেঞ্জ, ইট ইজ অল দেয়ার। রয়েছে আরো অনেক কথা, অনেক কিছু জানার বাকি রয়েছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথায়, আলাপ আলোচনায়। আরো একটা বিরতির পর কোথাও যাবেন না, চোখ রাখুন ক্যালকাটা নিউজে। বিতর্ক, গুঞ্জন, কানাঘুষো, এটা ওটা শুনতে পাওয়া, নেগেটিভ সমালোচনা, এই সব কিছু যাকে ঘিরে থেকেছে প্রথম থেকেই, তার নাম মিঠুন চক্রবর্তী। তা সে তার সিনে কেরিয়ারেই হোক কিংবা রাজনৈতিক কেরিয়ারে। একেবারে শুরুতে নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন গৌরাঙ্গ চক্রবর্তী ওরফে আজকের মিঠুন। অনেক পরে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়েছিলেন তৃণমূলের হাত ধরেই। তবে তৃণমূলে মিঠুনের জমানা বেশি দিন স্থায়িত্ব পায়নি। নানা কারণে মিঠুন ত্যাগ করেন সাংসদ পদ, ছেড়ে দেন রাজনীতি।
ছেড়ে না দিলেও বলা যায় রাজনৈতিকভাবে চলে গেছিলেন অন্তরালেই। তারপর হঠাৎই বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। 24 লোকসভায় মিঠুন চক্রবর্তী সামলেছেন মুখ্য প্রচারকের দায়িত্বভারও। আগামী দিনেও দলের হয়ে অনেক কাজ তার। কিন্তু বিতর্ক এই এতগুলো দিনে একবারও পিছু ছাড়েনি মিঠুনের। সম্প্রতি মিঠুনকে নিয়ে উঠে আসা কিছু বিতর্কের মধ্যে অন্যতম রোজভ্যালি কাণ্ডে মিঠুনের নাম জড়িয়ে যাওয়া। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সেই তথ্য ফাঁস করে প্রশ্নও তুলেছিলেন, কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না মিঠুন চক্রবর্তীকে। কুণাল ঘোষ দাবি করেন, রোজভ্যালি কর্পোরেশনের সঙ্গে মিঠুন চক্রবর্তীর শুধু পারিশ্রমিক ভিত্তিক সম্পর্কই নয়, বরং ব্যবসায়িক অংশীদারিত্ব ছিল। চুক্তিতে মিঠুন ও তার স্ত্রী যোগিতা বালির সই রয়েছে দাবি কুণালের। কুণাল প্রশ্ন তুলেছিলেন, এই চুক্তি যদি সত্যি হয় তবে রোজভ্যালির সঙ্গে মিঠুনের আরও কি চুক্তি ছিল? রোজভ্যালি থেকে মোট কত টাকা পেয়েছেন মিঠুন? সেই অর্থ ফেরত দিয়েছেন কি? বিতর্কের রয়েছে আরো অনেক সূত্রপাত। রাজ্যে যখন সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ধুন্ধুমার, তখন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তির্যক মন্তব্য করে বসেছিলেন মিঠুন চক্রবর্তী। বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে উঠেছেন। তা নিয়ে চরমে পৌঁছেছিল রাজনৈতিক চর্চা। শুধু তাই নয়, বহুবার কটাক্ষ পাল্টা কটাক্ষ সামনে এসেছে কুণাল ঘোষ মিঠুন চক্রবর্তীর মধ্যে। প্রজাপতি সিনেমা মুক্তি পাওয়ার পরেই ছবি ঘিরে আক্রমণ চলে গিয়েছিল ব্যক্তিগত স্তরে। কুণালকে মিঠুন বলেন এলি তেলি গঙ্গারাম, আবার মিঠুনকে কুণাল বলেন। রাজনৈতিক কারণে অনেকবারই মিঠুন তার সাহায্য নিয়েছেন, এমনকি অভিনয়ের ক্ষেত্রেও। বাংলাকে কটাক্ষ করার ক্ষেত্রেও বিতর্কের মুখে পড়েছেন মিঠুন। লোকসভা ভোটের আগে লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন, অনেকদিন আগে একটা গান গেয়েছিলাম, ভাবিনি এই গানটা বাংলার আজকের এই দিনের সঙ্গে এভাবে মিলে যাবে। কি সেই গান? আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা? যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? বাংলাকে কাংলা বলাতেও ওঠে বিতর্কের ঝড়। 24 লোকসভার সময়তেই শাহের উপস্থিতি। একটি সভায় মিঠুন বলেন, এক নেতা বলেছিলেন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম মুখ্যমন্ত্রী তাকে কিছু বলবেন, বলেননি। কিন্তু আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব। মিঠুনের এই মন্তব্যের পর বউবাজার থানা ও বিধাননগর দক্ষিণ থানায় এফআইআরও হয় তার বিরুদ্ধে। সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল। তবে বর্তমানে সব বিতর্কের সঙ্গে লড়াই করে সব বিতর্কের অবসান ঘটিয়ে তিনি ভারতীয় জনতা পার্টির অনেক দায়িত্বে রয়েছেন। 26 নির্বাচনে বদলের দিকে তাকিয়ে, যদিও মিঠুন বারবার রং বদলান, খোলস বদলান, তৃণমূলের তরফে রয়েই গেছে অভিযোগটা। ক্যালকাটা নিউজ। বারবার করে মিঠুন চক্রবর্তীকে নানান কথা রাজনৈতিকভাবে শুনতে হয়েছে এবং সেটা কখনো আক্রমণের পর্যায়ে চলে গিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য তিনি বলছিলেন যে ব্যক্তিগত আক্রমণের জায়গা যখন পরিবারকে হিট করে তখন ব্যথা দিয়েছে, যন্ত্রণা হয়েছে। নানান কথা উঠে এসেছে বিভিন্ন সময়। দেখে নেব নানান রাজনৈতিক বক্তব্য, পাল্টা বক্তব্য। মিঠুনদাকে জিজ্ঞাসা করুন, সারদা থেকে উনি যে টাকা নিয়েছিলেন, যতদিন রাজীব কুমারের সিট ছিল ততদিন ওনার টাকা ফেরত দেওয়ার নাটক করার মনে হয়নি। যেদিন সিবিআই আর ইডির কাছে গেছে সেদিনকে কেন গিয়ে টাকাটা ফেরত দিতে গেলেন, এইটা মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করে নিন, বাকিটা পরে বলুন। তখন থেকে তো বিজেপির পায়ে গিয়ে পড়েছে। 21 সালে মিঠুন চক্রবর্তী কোথা থেকে এসে আবির্ভূত হলেন, বড় বড় ডায়লগ দিলেন। আজকে মিঠুন চক্রবর্তীরা যত তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যত কুৎসা করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির লোকসভার আসন কমে গেছে, তৃণমূলের বেড়ে গেছে। তিনি নিশ্চিতভাবে অভিনেতা বড়, কিন্তু রাজনীতিবিদ হিসেবে তিনি দলবদলু, সুবিধাবাদী, বিশ্বাসঘাতক। মিঠুন চক্রবর্তী একজন সুবিধাবাদী, দলবদলু, গিরগিটি, কখন কোন দলে থাকেন তার নেই ঠিক। ছোটবেলায় নাকি নকশাল করতেন বলে গল্প ছেড়েছেন। তারপরে জ্যোতিবাবুকে আঙ্কেল বলে, সুভাষদা বলে তাদের সঙ্গে ঘুরে বেড়াতেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বা দাক্ষিণ্যে রাজ্যসভায় গেছিলেন। তারপরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার বাতাবরণে তিনি সেই সময় বিজেপিতে যান। তো সুতরাং আগামী বছর এই সময় মিঠুন চক্রবর্তীর যা দলবদলের রেকর্ড, তিনি কোন দলে থাকবেন তার কোনো ক্ষমতা নেই, গ্যারান্টি নেই।
তার কথার কি উত্তর দেব? শুনুন, মিঠুন চক্রবর্তীকে আমি অভিনেতা হিসেবে আমি শ্রদ্ধা করি, বাট পলিটিশিয়ান হিসেবে ইজ এ ডেড পলিটিশিয়ান। ওনার দাম নেই, ছাড়ুন। তিনি নিজেই ও এখন নিজের মধ্যেই উনি এখন না, উনি মিঠুন এখন নিজেই পলিটিক্সের থেকে ভেসে উঠতে চাইছে। না, উনি আদারওয়াইজ সবাই না ওর নাম ভুলে গেছে। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ আমাদের কলেজ লাইফের মৃগয়া আজও পর্যন্ত মানে চোখের সামনে ভাসে, কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে ঘোড়ার সাপ বলে মনে করি, কোনো দাম নেই তার। মিঠুন চক্রবর্তী ইজ নট এ পলিটিক্যাল লিডার। রাজনৈতিকভাবে তাকে কেউ গ্রহণ করে না, তার রাজনৈতিক জনপ্রিয়তা নেই। উনি যেরকম তৃণমূলে গেছিলেন, তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, আবার বিজেপি কোথায় যাবেন এসব বলে বলতাম নতুন দল আছে। তা না হলে উত্তরবঙ্গের লোকরা আরো ভালোই জানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে না, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে না, তৃণমূল তৃণমূলের সঙ্গে লড়ছে, বিজেপি বিজেপির সঙ্গে লড়ছে। চক্রবর্তী বড় আর্টিস্ট, নায়ক সিনেমার, নিজেকে এত খেলো কেন করছেন আমি বলতে পারবো না, ওনার ব্যাপার। বলছেন যে তলায় বিজেপির কর্মীরা ভালো করে কাজ করুক, মার খেতে হলে আমরা খাবো। মার তো খাবে স্পটে, তখন তো উনি থাকবেন বোধহয় উঠিতে বা অন্য কোথাও। এসব বাজে কথা বলার কোনো মানে আছে? মিঠুন চক্রবর্তী যা বলেছেন সেটা প্রতিক্রিয়া। মিঠুন চক্রবর্তী কোনো ক্রিয়া করেননি। মিঠুন চক্রবর্তী যে কথা বলেছেন সেটা পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ের কথা। মিঠুন চক্রবর্তী যে কথা বলেছেন সেটা 70% মানুষের যেটা অব্যক্ত ব্যথা তারই প্রতিধ্বনি মাত্র। সুতরাং মিঠুন চক্রবর্তী যা বলেছেন, মিঠুন চক্রবর্তী ঠিক বলেছেন, এবং বাংলাকে সুরক্ষিত রাখতে গেলে এই ধরনের কথার পাল্টা এই উত্তরই দিতে হবে, সেই পথটা উনি দেখিয়েছেন। এর আগেও মিঠুনদার একটি সিনেমার ডায়লগ নিয়ে তৃণমূল কংগ্রেস জলঘোলা করার চেষ্টা করেছিল, তো এবার আবার চেষ্টা করছে। ক্ষমতা থাকলে মিঠুন চক্রবর্তীর গায়ে হাত দিয়ে দেখা, বাংলার মানুষ সঠিক জবাব দিয়ে দেবে। আমি কারোর নাম করছি না, কিন্তু মিঠুন চক্রবর্তী যেহেতু এই মুহূর্তে রাজনীতিক মিঠুন চক্রবর্তী, সেই জায়গা দাঁড়িয়ে বারবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় মিঠুন চক্রবর্তীর নাম করে বিভিন্ন রাজনৈতিক আক্রমণ চলে আসে। এটা আপনাকে যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, নাকি আপনি এর প্রতিরোধ বা প্রতিবাদ করার চেষ্টা করেন? আমি এমনি কোনো কথা বলতে চাই না, যার যা খুশি তিনি বলতে পারেন, করতে পারেন, এসব কিছুই না আমার কাছে। দিস ইজ নাথিং। এর থেকেও বড় বড় ঝড় আমি বয়ে এসেছি, এর থেকেও বড় বড় ঝড় আমার ওপর দিয়ে চলে গেছে। ইটস নাথিং। তবে ফ্যামিলি নিয়ে কথা বলা উচিত না, দ্যাটস হোয়াট আই ফিল। কারণ এখন এরা এত লো হয়ে গেছে, এখন ফ্যামিলিতে চলে আসছে। দ্যাট হার্টস মি। ইউ টার্গেট মি। যখন দেখে যে কিছুই হচ্ছে না, তো বিলো দ্য বেল্ট হিট করো। যাক, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। থ্যাঙ্কস টু এভরিওয়ান হুএভার ওয়ান্টস টু স্পিক। মিঠুন চক্রবর্তী পরিবারকে নিয়ে কেউ আমরা বলিনি, বরং মিঠুন চক্রবর্তীর পরিবারকে যারা টার্গেট করেছিল তাদের কাছে বর্ষতা স্বীকার করেই মিঠুন আজকে বিজেপিতে। মিঠুনের ছেলের বিরুদ্ধে যে যৌন নির্যাতনের অভিযোগ, তার বিরুদ্ধে তদন্ত কে করছে? কোন তদন্ত চাপা দেওয়ার জন্য মিঠুন দা আজকে বিজেপিতে গেছেন? দেখুন, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সব বাঙালি সম্মান করে, শ্রদ্ধা করেন, কিন্তু রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী তিনি কোন রাজনীতিতে থাকেন, কোন রঙে থাকেন? যে মিঠুন চক্রবর্তী একসময় নাকি নকশাল ছিলেন, আগুন খেকো বিপ্লবী ছিলেন, পরে সেই মিঠুন চক্রবর্তীকে আমরা দেখেছি সুভাষ চক্রবর্তী অধ্যায়ে সিপিএম হয়ে যেতে। যে মিঠুন চক্রবর্তী সিপিএমের হয়ে মিটিং মিছিলে ভোট চাইতেন, সেই মিঠুন চক্রবর্তীকে বাংলার মানুষ দেখলো মমতা বন্দ্যোপাধ্যায় তার পতাকার তলায় আশ্রয় নিয়ে স্বয়ং রাজ্যসভার সাংসদ হয়ে যেতে। এর মধ্যে মিঠুন দা প্রণববাবুর ঘনিষ্ঠ, কংগ্রেসের সাথে সখ্য, মানুষের নজর এড়ায়নি। মিঠুন চক্রবর্তী এখন বিজেপিতে। এখন মিঠুনদার মোটামুটি এসইউসিআই আর নওশাদ সিদ্দিকির দল যাওয়া বাকি আছে, বাকি কোনো দল যাওয়া বাকি নেই। তাই রাজনৈতিক মিঠুন চক্রবর্তীর যে বক্তব্য, তার বিরুদ্ধে জবাব রাজনীতিরই হবে। কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তী আমাদের সকলের শ্রদ্ধেয়, মিঠুনদার আমরা সকলে ফ্যান, কিন্তু সেটা অভিনয়ের জগতের। আর মিঠুন চক্রবর্তীর পরিবারকে নিয়ে কেউ আক্রমণ করেনি। যা বলা হয়েছে আক্রমণ রাজনৈতিকভাবে মিঠুনদার উদ্দেশ্যে বলা হয়েছে, মিঠুনদার এই পলিটিক্যাল স্ট্যান্ড বদলানো নিয়ে বলা হয়েছে। উনি তো তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, এখন বিজেপির নেতা হয়েছেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে বুঝতে পারবেন যে কেন রাজনৈতিক মিঠুন চক্রবর্তীর চাইতে ব্যক্তিগত মিঠুন চক্রবর্তী প্রাধান্য বেশি পাচ্ছে, সেটা হয়তো বুঝতে পারবেন। যদিও আমি মনে করি যে ব্যক্তিগত আক্রমণ সমীচীন নয়। দুর্ভাগ্য, এটাই এখন তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি।
মিঠুন চক্রবর্তীর একটা নির্দিষ্ট অবস্থান আছে বাঙালির জনগণ। একজন ভিটি স্টেশনের পেন বিক্রি করা হকার থেকে তার যেই আকাশ উত্থান, তার অর্থনৈতিক স্বচ্ছতা, তার রাজনৈতিক দৃঢ়তা, তার পরিবারকে আক্রমণ করে কি সেটাকে খাটো করে দেওয়া যাবে? না মিঠুন চক্রবর্তীর গ্রহণযোগ্যতা, তার অভিনয় ক্ষমতা, এগুলোকে দিয়ে কেড়ে দেওয়া যাবে? মিঠুন চক্রবর্তী এই বিসর্জনের লড়াইয়ে সামিল হয়েছে। তৃণমূল কংগ্রেস মিঠুন চক্রবর্তীর গ্রহণযোগ্যতা এবং মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তায় ভয় পেয়েছে। দেখুন, মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব, কিন্তু দাদা শব্দটা আক্ষরিক অর্থে পশ্চিমবঙ্গের বাংলার মানুষকে, সারা ভারতবর্ষের মানুষকে বলতে শেখায়, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। দাদা মানে একটা সময় মিঠুন চক্রবর্তী বুঝতাম। মিঠুনদা নেয়নি, মিঠুনদা বাংলাকে সমৃদ্ধ করেছে, কন্ট্রিবিউশন অনস্বীকার্য। তাকে আর যারা গালাল দিচ্ছে তারাও তারই খেয়েছে। কখনো তৃণমূলের অভিনয় করেছে, কখনো বিজেপি কি করা যাবে? মিঠুন চক্রবর্তী কংগ্রেসের হয়ে প্রচার করেছে, তাদেরকে ভাড়া করলে তারা আসবে, কিছু করার নেই। নানান অজানা কথা জানবো অবশ্যই করে মিঠুন দার সঙ্গে কথা বলে, কিন্তু আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। মাঝে মধ্যেই মিঠুন দা আপনি পশ্চিমবঙ্গে আসছেন, আপনি আপনার দলের হয়ে প্রচার করছেন, বক্তব্য রাখছেন এবং তারপরে আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনি তো কন্টিনিউ করছেন না মিঠুন দা। তাহলে আপনার কথা, আপনার রাজনৈতিক বক্তব্য আপনার সমর্থক, আপনার দলীয় সংগঠন তারা শুনবে, সেই অনুযায়ী এগোবে, আপনিই তো থাকছেন না। এটা একটা ন্যারেটিভ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন ন্যারেটিভটা। হয়তো আপনারা করেছেন, হয়তো কেউ করেছে, যেটা চালিয়ে যাচ্ছে ন্যারেটিভটা। আমি আসি, বলি, চলে যাই। আমাকে প্রথম কথা বলুন, কিসের জন্য নেওয়া হয় সেই পার্টিতে? দলের জন্য কাজ করবেন? দলের জন্য না, প্রচারক, মুখ্য প্রচারক। প্রচারকের কাজ কি? প্রচার করা। প্রচার করা শেষ হয়ে গেল, আমাকে তারপর তো দল কোনো কাজ দেয় না, থ্যাংক ইউ বলে। আমি কিন্তু দলে রয়েছি। এখানে ন্যারেটিভ সৃষ্টি করেছেন আপনারা। আমি কোথায় চলে যাই বলুন? পশ্চিমবাংলায় তো প্রত্যেক বছর, প্রত্যেক মাসে আসি। দেখে নিন, আজ থেকে 10 বছরটা খুলুন আর প্রত্যেক মাস দেখুন কে মিঠুন চক্রবর্তী প্রেজেন্ট, মিঠুন চক্রবর্তী প্রেজেন্ট, মিঠুন চক্রবর্তী প্রেজেন্ট। খালি দেখতে পান না রাজনৈতিক মিছিলে, কারণ সেখানে তো আমার দরকার নেই। আমাকে তো ডাকেনি, আমাকে তো বলেনি গিয়ে আসতে। এইটা আপনাদের প্রচার, একটা ন্যারেটিভ তৈরি করেছেন। আমি কিন্তু প্রত্যেক বছর আসি, প্রত্যেক মাসে আসি পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার সাথে আমার একটা নারীর টান আছে, সেটা কেউ কেড়ে নিতে পারবে না আমার থেকে, সে যে যত চেষ্টাই করুক। তো আমি সেখানে সেই ন্যারেটিভটা তৈরি করেছেন, এসে চলে গেলাম। গেলো আমার যতটুকু কাজ আমি ততটুকু করেছি। বলুন সেই কাজটা ঠিক করেছি কি না? কী বলা হয় আমাকে? মুখ্য প্রচারক। তো প্রচারের কাজ করি। আমাকে তো বলেনি মুখ্য এ হয়ে আপনি দলের সভাপতি, এবার আপনি চলে গেলেন, কি হবে তাহলে? নাও, এবার দেখবেন, এবার আমাকে অনেক বেশি কাজ দেওয়া হয়েছে, আমাকে দেখবেন। আমাকে দেওয়া হয়েছে, সে কাজগুলো আমি পূর্ণ করব। আমি কমিটেড ম্যান, যতটুকু আমায় দেবেন করব, পুরো করব। আর এবারে ইলেকশন তো ডেফিনেটলি পুরো করব, সে যেভাবেই হোক পুরো করব। বাংলার উন্নয়নের জন্য মুখ্য প্রচারক মিঠুন চক্রবর্তী কি কি ভেবেছেন? দেখুন, আমার ভাবা আর আপনার ভাবার মধ্যে তফাৎ থাকবে। প্রথম কথা তো আমার প্রথম চিন্তা স্বাস্থ্য, এই দিকে আমার বেশি চিন্তা। এখনও পুরুলিয়া থেকে গাড়ি করে কলকাতায় আনতে হয়, একটা সিট পর্যন্ত নেই ওখানে। সে আস্তে আস্তেই কতজন প্রাণ হারিয়ে ফেলে। আমি বলবো না এখন, যেটা আমার চিন্তাধারা। লেটস বি ওয়্যার ইট ইজ। বাংলার রাজনৈতিক নানান রকম পরিবর্তন, নানান রকম উথাল পাথাল পরিস্থিতি বা ঝড় বয়ে যায় মাঝে মধ্যে। একদম স্পেসিফিক্যালি আরজি করের ঘটনায় আসছি, কতটা ভাবায় মিঠুন চক্রবর্তী? কষ্টের, খুবই কষ্টের। একজনের মেয়ে চলে গেল,
তার দিকে কারো ধ্যানই নেই। কি ধরনের কথাবার্তা বলেন। তার সন্তান চলে গেছে, সেদিকটা লোকে ভুলেই গেছে। দে আর পাসিং কমেন্টস অন, ভীষণ কষ্ট দেয়, ভীষণ কষ্ট দেয়। মানে একবার খালি বসে ভাবুন কি আপনার সন্তান, আমি বলবো না তোমারও সন্তান আছে আমারও সন্তান আছে, চলে গেল, তারপরে ভুলে যাও। Everybody has forgotten, it looks like. আগে প্রাইম ইজ দ্যাট অভয়া, প্রাইম থিং ইজ অভয়া, যার থেকে শুরু। কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না। মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে চলুন, বিষয়টি মাথায় রাখুন এবং আইন মেনে জমায়েতে শামিল হন। পুলিশ এখানে আটকে দিয়েছে, আমরা যতটা পারবো যাওয়ার চেষ্টা করব, শান্তিপূর্ণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যেহেতু এই রাস্তা ছিল না, তাদের এই অভিযানের মধ্যে এই রাস্তা দিয়ে আসার কথা ছিল না, পরবর্তীকালে তারা রাস্তা পরিবর্তন করেছেন, তাই পার্ক স্ট্রিট মোড়ে ইমিডিয়েটলি এই ব্যারিকেড তৈরি করা হচ্ছে। ঘৃণ্য ঘটনার 1 বছর পরেও মেলেনি সুবিচার। রাখি পূর্ণিমার দিনে নবান্ন অভিযানের ডাক কাদম্বিনীর বাবা মার। নবান্ন চত্বরে 163 ধারা জারি থাকায় আন্দোলনে নিষেধাজ্ঞা জারি করা হয় পুলিশের তরফে। তবে সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রুট পরিবর্তন করে আন্দোলনকারীরা। পার্ক স্ট্রিটে পৌঁছতেই লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, চলে মাইকিং। বারবার শান্তি বজায় রাখার কথা বলা হলেও লৌহ কপাট সরিয়ে এগিয়ে যাবার চেষ্টা করে আন্দোলনকারীরা। বাধা দিলে পুলিশের সঙ্গে বাধে ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ, নামানো হয় র্যাব। পুলিশের বিরুদ্ধে ওঠে লাঠি চার্জের অভিযোগ। জখম হয় বেশ কয়েকজন আন্দোলনকারী। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তড়িঘড়ি তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। স্বাভাবিকভাবেই কাঠগড়ায় তৃণমূল। মারের বদলায় মারের হুঁশিয়ারি বিজেপি নেতা বিশ্বজিৎ সরকারের। আমি দেখানোর চেষ্টা করবো যে এখানে কিভাবে লেগেছে এবং পুলিশ লাঠি চার্জের ফলে এক আন্দোলনকারী মাথা ফাটিয়ে দিয়েছে, আমাদের ছেলেদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ। সাধু বাবা, সামান্য সাধু বাবা নেশা করছে, দিন মেরে এনেছে, কারো ইউনিফর্ম নেই, সব তৃণমূলের কর্মী। আমি প্রত্যেকটি বিজেপি কর্মীদের বলবো, মার খেয়েছেন তো পুলিশগুলোকে দেখে রাখুন। এখন ড্রেস পরে ডান্ডা নিয়ে পেটাচ্ছে তো, বাড়ি থেকে বেরিয়ে বাজারে তো যাবে, ওর বাড়িগুলো চিনে রাখুন। এইভাবে ওকে পেটাতে হবে, রেডি হন, আপনাদেরও মারতে হবে, মারের বদলা মার নিতেই হবে। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ লেখা প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে পথে নামে আন্দোলনকারীরা। মিছিলে পা মেলান সাধু সন্ত থেকে কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। অরাজনৈতিক আন্দোলনে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ একাধিক নেতৃত্ব। পুলিশি বাধার মুখে পড়ে রাস্তাতেই বসে পড়েন তারা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হুঁশিয়ারি বিজেপি নেতা সজল ঘোষের। দোষীদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক একটা সাজা হোক। যারা আজকের এই সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে তারাও কিন্তু মেয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এইটুখানি ভাবতে পারছি না তারা কিভাবে সাপোর্ট করছে। কার্যত যেভাবে আটকে দিচ্ছে জোর করে, মমতার বিদায় আসন্ন। কি চাইছে, কি বলতে চাইছে, আমরা প্রতিবাদ করব না। যে অফিসাররা আজকে ডিউটিতে ছিল তাদের একদিন না একদিন আদালতে দাঁড়িয়ে রোজ দিল্লির দরজায় হাজিরা দিয়ে স্বরাষ্ট্র দপ্তরে এর উত্তর দিতেই। পাল্টা পুলিশকে লক্ষ্য করে দেখানো হয় জুতো, ইট ছোড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় পার্ক স্ট্রিট চত্বরে। ক্যামেরায় নিখিল দাস ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিরূপা হাজরা ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আমার মেয়েটাকে আজ আমি হারিয়ে ফেলেছি। এটা আমার মনে হয় কোথাও গিয়ে মেয়ের কাছেই আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করিস মা, তোকে আমি বাঁচাতে পারিনি, তোর ওই আর্তচিৎকার আমার কানে এসে পৌঁছায়নি। কি দোষ করেছিল আমার মেয়েটা? দোষ করেছিলাম আমরা। তার ডিউটিরত অবস্থায় তাকে হসপিটালের মধ্যেই খুন হতে হলো, ধর্ষিতা হতে হলো। হসপিটালের কেউই জানলো না এই অস্বাভাবিক ঘটনা। কোনোদিনও মেনে নেব না। দিন না বিচার পাই ততদিন লড়াই চালিয়ে যাব। একে বড় করার জন্য অনেক লড়াই করেছি। যখন ছোট মা আমি ডাক্তার হব বলতো, তখন আমরা একটা টালির বাড়িতে থাকতাম। সেই চিন্তাই সবসময় ওকে বেশিরভাগ টাইম আমিই পড়াতাম আর আমার সঙ্গে জড়িয়ে থাকতে মেয়েটা ভীষণ ভালোবাসতো। মেয়েটা আর আমার কাছে নেই, কিন্তু তার মৃত্যুতে গোটা দেশ যে নড়েছে তার মধ্যে অবশ্যই একটা পাওয়ার ছিল।
বাংলায় নারীদের নিরাপত্তা নিয়ে মিঠুন চক্রবর্তী কি ভাবেন? আমি কি ভাববো বলুন? যা ভাবার দরকার তারাই ভাবছে না। যে সরকার চালায় তাকে তো ভাবতে হবে। আমি ভেবে কি করব? আমি যদি ভাবিও তো আমাকে পুলিশ ডান্ডা মেরে দেবে। কে ভাবছে? কেন ভাবছেন আপনি? কে ভাবতে বলেছে আপনাকে? আমি বারবার বলছি যে পুলিশকে একবার নিরপেক্ষ হতে বলুন। পুলিশকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা নিরপেক্ষ হয়ে যান, তারপর দেখুন না, এভরিথিং উইল চেঞ্জ। বাট হবে না, টিল ইটস চেঞ্জেস হবে না। যে কোনো সুস্থ মাথার লোক, স্বাভাবিক লোক তো এই কথাই বলবেন, এবং আইনও তাই বলছে। আইনে কোথাও প্রভিশন নেই বা নিয়ম নেই যে শাসক দল সুবিধা পাবে, কিন্তু একটা কনভেনশন, শাসক দল কিছুটা সুবিধা পায়, কিন্তু সে সুবিধা পাওয়াটা এমন ডিগ্রিতে যাবে না যে একেবারে মানে গ্রস মিস্টেক, গ্রস অন্যায় যেটা করলো সেটাকেও আপনাকে চেপে যেতে হবে। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে আইনসঙ্গতভাবে, তাহলে কি হয়, পুলিশের ইমেজ ভালো হয়, সরকারের ফেভারে যায়। আর যখনই সরকার এই দালালি করে, তখন এই সরকারের দালালি করতে গেলে তখন এই সব নানা রকম বিশেষণে ভূষিত করে। আজকে পুলিশকে যে বলছে, আমাদের তো খারাপ লাগছে, আমরা তো 35 বছর ইউনিফর্মটা পরেছি, আজকে পুলিশকে যে কথা বলে পার পেয়ে যাচ্ছে, সাহস পাচ্ছে কোত্থেকে? আমরা কথা বলছি মিঠুন চক্রবর্তীর সঙ্গে, অনেক প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি, খুঁজবো, জানবো মিঠুনদার সঙ্গে কথা বলে। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। মিঠুন চক্রবর্তীর বক্তব্য সনাতনী সমাজের কথা 2026কে কেন্দ্র করে। সনাতন ধর্ম মানে শাশ্বত ধর্ম। সনাতন শব্দের অর্থ চিরন্তন, বেদের চেয়েও প্রাচীন। সনাতন শব্দের ব্যবহার শুরু ভাগবত গীতায়। ঐতিহ্যগতভাবে হিন্দু ধর্ম সনাতন ধর্ম নামে পরিচিত। প্রাচীনকালে সিন্ধু নদের অববাহিকায় বসবাসকারী সনাতনীরাই পার্সিদের উচ্চারণগত কারণে হিন্দু নামে পরিচিত হয়েছিলেন। সনাতনী মতে হিন্দু ধর্মীয় পরিচয় এবং ভারতীয় জাতীয় পরিচয় ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতা সংগ্রামের সময়েও আলোচনায় উঠে এসেছিল এই ধারণাটি। ব্রিটিশ কারাগারে বসে এসেনশিয়ালস অফ হিন্দুত্ব এই নামে একটি পুস্তিকা লিখেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। সিন্ধু উপত্যকাকে তিনি হিন্দু আইডেন্টিটির পীঠস্থান বলেছিলেন। স্বাধীনতা সংগ্রামেও অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল হিন্দু জাতীয়তাবাদ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম একাধারে ছিল স্বদেশী মন্ত্র এবং স্বদেশী সঙ্গীত। বিপ্লবী বিপিনচন্দ্র পালের বন্দে মাতরম পত্রিকায় ঋষি অরবিন্দ লিখেছিলেন, বন্দে মাতরম রিলিজিয়ন অফ পেট্রিয়টিজম। স্বদেশী বিপ্লবীদের কাছে গীতা হয়ে উঠেছিল আনন্দমঠ উপন্যাস। 1905 সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর। 1935 সালে ব্রিটিশ সাম্প্রদায়িক বাটোয়ারায় বঙ্গপ্রদেশের 250 সদস্যের আইনসভায় যখন হিন্দু প্রতিনিধিদের জন্য বরাদ্দ হয়েছিল মাত্র 80টি আসন, তখন সেই রবীন্দ্রনাথ ঠাকুরই সভাপতিত্ব করেছিলেন সনাতনীদের বিশাল সভায়। সাম্প্রদায়িক বাটোয়ারার হাত ধরে বাংলায় শাসন ক্ষমতায় আসে মুসলিম লীগ। পরিণতিতে স্বাধীনতার সময়কালে আওয়াজ উঠেছিল, অবিভক্ত বাংলাই হোক পাকিস্তানের অঙ্গ। পশ্চিমবঙ্গের অংশ থেকে নির্বাচিত আইন প্রণেতাদের সংখ্যাগরিষ্ঠ অংশের লড়াইয়ে পশ্চিমবঙ্গ থেকে যায় ভারতে। তখন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। তিনি ছিলেন একজন রাজনৈতিক হিন্দু। তার চিন্তা ছিল বাঙালি হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে। রাজনীতির জাঁতাকলে বাংলার ইতিহাস রাজনীতির চর্চা থেকে দ্রুত নির্বাসিত হয়ে গিয়েছিলেন তিনি। বাংলাদেশ আবহে অনুপ্রবেশের চক্করে এখন ফের চর্চায় শ্যামাপ্রসাদ, সঙ্গে সনাতনী বাঙালিদের ঠিকানার কথা। ক্যালকাটা নিউজ। আপনি একটু আগেই বললেন যে আগামী দিনে যা যা দায়িত্ব দলের তরফ থেকে আপনাকে দেয়া হবে সেগুলো আপনি মেনে চলবেন। যা যা দেওয়া হবে না, যেটুকু দেওয়া হয়েছে সেটুকু করবো। যা যা বলতে আবার উল্টো পাল্টা বলে দেবেন। যতটুকু দেওয়া হয়েছে সেগুলো আমি পূরণ করবো। 2026-এ কাদের সরকার হবে? সনাতনী জেগেছে, আর যদি সম্পূর্ণভাবে জেগে থাকে
তো তৃণমূলের বিসর্জন অনিবার্য। সনাতনী জেগেছে, আর যদি সম্পূর্ণভাবে জেগে থাকে তো তৃণমূলের বিসর্জন অনিবার্য। সনাতনী জেগেছে, ইটস রিজন। সনাতনী জেগেছে, এবার তৃণমূলের বিসর্জন অনিবার্য, একথা বলছেন মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ২১-এর আগে সনাতনীদের নিয়ে এত আলোচনা সামনে আসেনি। সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যালঘুদের নিয়ে নানা আলোচনা, বিল পাস, বিশেষ ভাতা ব্যবস্থার আলোচনা লেগে থাকলেও ধর্মের জিগির তুলে ভোট রাজনীতির যে অভিযোগ এখন রাজনৈতিক বিশ্লেষকরা তুলছেন, সেই অভিযোগের পালে হাওয়া লাগলো সম্প্রতি। অভিযোগ তীব্র থেকে তীব্রতর হলো যখন বিজেপি সোচ্চার হলো মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস হিন্দুদের পাশে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস হিন্দুদের জন্য হুমকি ইত্যাদি অভিযোগে। তারপর থেকেই বিজেপি মুসলিমদের বিরুদ্ধে নয় জানালেও সোচ্চার হিন্দু স্বার্থ রক্ষার কথা বলেই। সিএনএর একান্ত সাক্ষাৎকারে ২৬-এর ভোটের ফলাফল কি হতে পারে এই প্রশ্নে মিঠুন চক্রবর্তীর দাবি, সনাতনীরা জেগেছে, বাংলায় এবার বদল অনিবার্য। সনাতনী জেগেছে, আর যদি সম্পূর্ণভাবে জেগে থাকে তো তৃণমূলের বিসর্জন অনিবার্য। স্বাভাবিকভাবে মিঠুন চক্রবর্তীর মন্তব্য নিয়ে চড়েছে রাজনৈতিক পারদ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আগেই একাধিক ইস্যুতে সরব হয়েছেন মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। কুণালের দাবি, মিঠুন চক্রবর্তী নিজেই জানেন না তিনি ১ বছর পর কোন দলে থাকবেন। দাবি, মিঠুনের কথার কোনো গ্রহণযোগ্যতাই নেই। করতে গেলে তো একটা সৈন্য সামন্ত লাগে। মিঠুনের মতো ভাড়াটে সৈন্য সামন্ত নিয়ে বিজেপি লড়াই করবে? মিঠুন চক্রবর্তী তো এমনি একটা ভাড়াটে সৈন্য, 4 দল ঘুরে এসছে, হাত ঘোরা মাল। নকশাল, তারপর জ্যোতি আঙ্কেল, তারপর মমতা আমার বোন, মমতা আমায় রাজ্যসভায় পাঠিয়েছে, সারা জীবন মনে রাখবো, এসব ডায়লগ মিঠুনদা দেয়নি। তারপরে যেই এক গাদা কেলেঙ্কারি এলো, হঠাৎ হাওয়া, তারপরে বিজেপি হয়ে ফিরল। পুরো 4 হাত বদলানো মাল। ওর কথার কোনো বিশ্বাসযোগ্যতা আছে? আগামী বছর এই সময় কোথায় থাকবে নিজেই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। সনাতনীরা জাগলে কি হয় তা 2024-এ বাংলার মানুষ দেখিয়েছে, কটাক্ষ তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। সনাতনীরা জাগলে কি হয় সেটা 2021-এ বাংলার মানুষ দেখিয়েছে। এই বাংলা শ্রী চৈতন্যদেবের সনাতন, এই বাংলা মানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সনাতন, এই বাংলা মানে কার্তিক মহারাজের সনাতন হবে না। এই বাংলা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সনাতনী পথে চলবে, যত মত তত পথ। এই বাংলা ঠাকুর শ্রী চৈতন্যদেবের প্রেমের বাংলা থাকবে। এই বাংলায় ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে গুন্ডাগিরি করলে রেয়াত হবে না। সনাতনীরা জেগেছে, বাংলায় 26-এ সরকারও করবে বিজেপি, এটা শুধু মিঠুনদা নন, জানে গোটা বাংলা। সতীর্থ মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে দাবি সজল ঘোষে, বাংলার মানুষকে, সারা ভারতবর্ষের মানুষকে বলতে শেখায়, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। দাদা মানে একটা সময় মিঠুন চক্রবর্তী বুঝতাম। দাদা যখন কাকা হলো তখন সৌরভ গাঙ্গুলি এলেন, দাদা, বাংলার দাদা। এবার তিনি কি নিয়েছেন আর তিনি বাংলাকে কি দিয়েছেন সেটা আমরা জানি, আপনিও জানেন। তাকে আর যারা গালাল দিচ্ছে, এটা যে জাগিনি সেও জানে, মানে যে মিঠুনদাকে গাল দিচ্ছে সেও জানে যে কদিন বাদে পা ধরতে হবে। আর যে মিঠুনদা কেন, বাংলার সব মানুষ এটা জানে। সনাতনীদের নিয়ে এবার তরজায় রাজনৈতিক মহল। 26-এ ফলাফল কি হয়, বাংলার মাসনাদে স্থান হয় কার, আপাতত সকলের নজর সেদিকেই। ক্যালকাটা নিউজ। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি কটা আসন পেতে পারে? ওগুলো আমি বলি না ভাই, ওগুলো বড় ফেক। আই ডোন্ট স্পিক অ্যাবাউট দ্যাট। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ কে ছিল? 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ কে হতে পারে? তখনও ছিলেন মোদি স্যার, এখনও হবেন মোদি স্যার। আমাদের সিম্বল ছিল লোটাস, এখনও তাই দেবে লোটাস। ইলেকশন হয়ে যাওয়ার পর আমাদের পার্টি ডিসাইড করে হু উইল বি দ্য চুজেন ওয়ান। এখন এটা খুব ভুল ধারণা আপনাদের, এরপরে এই মুখ হবে, ওই মুখ হবে, কে হবে সে হবে। বিজেপি ইজ নট দ্যাট পার্টি। এটা বারবার আপনারা মিস্টেক করেন কেন? বারবার একই প্রশ্ন দেখেছি টিভিতেও, অন্য কে মুখ হবে। তাহলে আমাদের একটাই মুখ,
মোদি স্যার, নরেন্দ্রজি মোদি স্যার আমাদের মুখ, দ্যাট ইজ আওয়ার ফেস, বিজেপির ফেস। আর এই লোটাসটা হলো আমাদের সিম্বল, সেটা নিয়ে সব জায়গায় লড়াই হয়েছে, এখানেও তাই হবে। তারপরে উইল ডিসাইড হু ইজ দ্য চোজেন ওয়ান। এখন মাথা ব্যথা করে লাভ কি? আর লেকিন আপনারা নিয়ে পড়ে আছেন, আপনাদের মুখ কে হবে, 26-এ কে হবে, 25-এ কে হবে, 23-এ কে হবে, এই নিয়েই চলছে। এটা আমি একবার নয় 10 বার বলেছি, আবার বলছি, বিজেপি ইজ নট দ্যাট এ পার্টি একটা সিঙ্গেল ফেজ নিয়ে লড়ে যাবেন। কোথায় দেখেছেন? কোন স্টেটে দেখেছেন বলুন তো? এই তো মহারাষ্ট্র হয়ে গেল, কোথাও দেখেছেন ডিক্লেয়ার হতে কে হবে চিফ মিনিস্টার? সবাই বলছিল একনাথ সিংহে আবার হবে, হয়েছে? হয়নি তো। 2014 আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, 2014 লোকসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, বারবারই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ নিয়ে লড়াই হয়েছে, এটা কিন্তু আপনিও স্বীকার করলেন। সেক্ষেত্রেই তো মুখের প্রশ্ন আসে মিঠুন দা। কি আছে? তো মোদী সাহেবের মুখ ছিল তো। হ্যাঁ, লোকসভা নির্বাচন তো এখানেও তাই। সেই জন্যই প্রশ্ন, বিধানসভা নির্বাচনে কি? বিধানসভাও তাই, বিধানসভাও তাই। হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন বিধানসভা আর লোকসভা? ওরা পার্লামেন্টে দিল্লিতে যায় প্লেনে করে, এখানে আমরা থাকি, এর কি তফাৎ? 2026-এ পরিবর্তন হলে, শেষ প্রশ্ন, 2026-এ আপনি যেমন বলছেন আর কি, সনাতনী সম্প্রদায়ের সরকার গড়বে, তারা জেগেছে আপনি বললেন। 2026-এ বিজেপি যদি সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে প্রধানতম কর্মসূচি মিঠুন চক্রবর্তী, ব্যক্তি মিঠুন চক্রবর্তীর মতে কি হওয়া উচিত? প্রধান কাজ, প্রথম এবং প্রধান কাজ পশ্চিমবঙ্গের নিরিখে। সব থেকে প্রধান কাজ হবে সবাইকে শেখাবো, কে গর্ব সে কহো কি হাম সনাতনী হ্যাঁ। তাদের প্রথম কথা, তাদের শেখাবো কি আগে যেটা নিয়ে জন্মগ্রহণ করেছো তাকে ইজ্জত করো। ইউ আর বর্ন এ সনাতনী, তুমি সনাতনী, ইয়েস আর নো? আমি ভারতীয়। ভারতীয়টা হলো তোমার ন্যাশনালিটি, তোমার ধর্ম। কোথায় তোমার ধর্ম? আমি ভারতীয় আগে। তুমি আবার ইউ আর মেকিং এ মিস্টেক। ভারতীয় ইজ এ ন্যাশনালিটি, আই সেড রিলিজিয়ান। বলো কি বলবে? অবশ্যই হিন্দু। তো হিন্দু আসে কোত্থেকে? ইস ফ্রম সনাতন। তুমি পালিয়ে গেলে পারবে না এইসব সুডো ইন্টেলেকচুয়াল টক। অনলি বেঙ্গলি স্পিক টু মাচ। এই সুডো ইন্টেলেকচুয়াল অনলি বেঙ্গলি স্পিক টু মাচ। আমার তো ব্যক্তি সত্তার কিছু নেই মিঠুন দা, এখানে তো আমরা আমাদের সেই, তুমি জন্মেছো, তুমি যেটা নিয়ে আগে তাকে ইজ্জত করো, ইউল বি ব্লেসড। ইজ্জত তো বাস, এরকম নয়, অবশ্যই করে করছে, করবে। তোমাকে লিখতে হবে ওই ফর্মে ন্যাশনালিটি ইন্ডিয়ান, একদম, তারপর রিলিজিয়ান হিন্দুইজম লিখতে হবে, যার যেটা সে লিখবে, অবশ্যই লিখতে বাধ্য। তাহলে তুই আমি বলছি আম গর্ব সে কহো আম সনাতনী হ্যাঁ। আমরা জন্মেছি, মা বাবা আমাদের শিখিয়েছে তুমি সনাতনী জন্মেছিস। অ্যান্ড সনাতনী ইজ নট টুডেজ রিলিজন, ইট ইজ 5000 years, more than 5000 years. Sanatani is a way of life. They say कि respect other religions, so they will respect your religion. We respect every religion. BJP is not against Muslim. BJP is not against Bharatiya Muslim. Which is wrong narrative. ন্যারেটিভটাকে ঘুরিয়ে বলে এই বা তার মানে বিজেপি এই মারামারি বিজেপি তো মেরে দেবে, এই করে। বিজেপি করবে না, বিজেপি করেও নি। বিজেপি ইজ নট এগেনস্ট মুসলিম। খালি দুঃখ এটাই হবে, কাল যখন চেঞ্জ হয়ে যাবে তারা যেন নিজেরা আফসোস না করে, এটাই খালি দুঃখ থেকে যাবে, আর কিছুই না। 100% চেঞ্জ হবে। সনাতনী জেগেছে, ইটস রিজন। गर्व से कहो हम सनातनी है। सनातनी गिव्स यू प्राइड, এটা গর্ব দেয় कि हम सनातनी हैं। It gives you a pride, and pride will take you to a শিখরে নিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মিঠুন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। অনেক কিছু জানলাম, এখনো হয়তো অনেক কিছু জানার বাকি রয়ে গেল। কথা বলছিলাম মিঠুন চক্রবর্তীর সঙ্গে। মিঠুনদার
সবটা আমরা একটুখানি ভাগ করে নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ এক তো তার অভিনয় জীবন এবং তারপর এই মুহূর্তে তার রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক জীবন নিয়ে আমরা নানান প্রশ্ন করলাম। বেশ কিছু প্রিয় এবং অপ্রিয় প্রশ্নে মুখোমুখি হতে হলো মিঠুন চক্রবর্তীকে। আর অনেক কিছু জানার বাকি থেকে গেল হয়তো। আজকের মতো আমাদের এই সাক্ষাৎকার এই পর্যন্তই। আপনাদের চোখ থাকুক ক্যালকাটা নিউজে। আপনার কথা এই পর্যন্তই। সব